মার্কিন গোয়েন্দা প্রধানের মন্তব্যে প্রভাব পড়বে না ঢাকা ওয়াশিংটন অর্থনৈতিক সম্পর্কে। সংখ্যালঘু নির্যাতন নিয়ে দেয়া বক্তব্য সঠিক নয় বললেন দুই উপদেষ্টা। গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যের ডাক বিএনপি নেতার। নির্বাচন ঘিরে জোটবদ্ধ হওয়ার ইঙ্গিত ইসলামী দলগুলোর। দুই উপদেষ্টা মাহফুজ ও আসিফের পদত্যাগ দাবি গণ অধিকারের। শেখ হাসিনা ও রেহানা পরিবারের আরও ৩৯৪ কোটি টাকা জব্দ করল দুদক। বিসিবির অর্থ লোপাটের অভিযোগ। সাবেক সভাপতি পাপনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু। দেশের সবচেয়ে বড় রেল সেতু চালু। মাত্র ৩ মিনিটে যমুনা নদী পার। ৪৫ থেকে ১৬০ টাকা পর্যন্ত বাড়তি ভাড়া। যোগাযোগ বাণিজ্যে নতুন দিগন্ত উন্মোচনের আশা। সময় সংবাদের সঙ্গে আছি আমি ইমদাদুল হক। বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে মার্কিন গোয়েন্দা প্রধানের মন্তব্যে বাংলাদেশ যুক্তরাষ্ট্র অর্থনৈতিক সম্পর্কে প্রভাব পড়বে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তুলসী গ্যাবার্ডের বক্তব্য সঠিক নয় জানিয়ে ধর্ম উপদেষ্টা বলেছেন, বিচ্ছিন্ন কিছু ঘটনার বিষয়ে কঠোর ব্যবস্থা নিচ্ছে সরকার। এদিকে মার্কিন পররাষ্ট্র দফতরের ব্রিফিংয়ে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে ভারতীয় সাংবাদিকদের উদ্দেশ্যমূলক প্রশ্ন কৌশলে এড়িয়ে গেছেন মুখপাত্র। বিশ্বের বিভিন্ন দেশের গোয়েন্দা প্রধানদের একটি সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লি সফররত যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড সোমবার বৈঠক করেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। একই দিন এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশ প্রসঙ্গে মন্তব্য করেন তিনি। ধর্মীয় সংখ্যালঘুদের ওপর নির্যাতন নিয়ে এক প্রশ্নের জবাবে তুলসী বলেন, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন যুক্তরাষ্ট্রের উদ্বেগের একটি মূল জায়গা জুড়ে রয়েছে। এর পরপরই তুলসী গ্যাবার্ডের মন্তব্যের প্রতিবাদ জানায় বাংলাদেশ। তার বক্তব্য উদ্দেশ্যমূলক উল্লেখ করে এক বিবৃতিতে অন্তর্বর্তী সরকার জানায়, এ ধরনের মন্তব্য বিভ্রান্তিকর এবং বাংলাদেশের ভাব ক্ষতিকর। বাংলাদেশ ঐতিহ্যগতভাবে শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক ইসলাম চর্চার জন্য সুপরিচিত। গ্যাবার্ডের মন্তব্য কোনো নির্দিষ্ট প্রমাণ বা অভিযোগের ওপর ভিত্তি করে করা হয়নি বলেও ওই বিবৃতিতে উল্লেখ করা হয়। মঙ্গলবার সচিবালয়ে অর্থ উপদেষ্টাকে এ নিয়ে প্রশ্ন করা হলে জবাবে তিনি বলেন, তুলসী গ্যাবার্ডের মন্তব্য বাংলাদেশ যুক্তরাষ্ট্র অর্থনৈতিক সম্পর্কে কোনো প্রভাব পড়বে না। ওইসব মন্তব্যে আমাদের অর্থনৈতিক কোনো বহুপাক্ষিক সম্পর্ক বা দ্বিপাক্ষিক সম্পর্ক প্রভাব পড়বে না। একই দিন সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধানের মন্তব্য সঠিক নয় উল্লেখ করে ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন বলেন, হিজবুত তাহরীরের বিষয়ে কঠোর অবস্থানে সরকার। পারসিকিউশন অফ মাইনরিটিস তারা বিদেশিরা যেভাবে বলছেন অথবা ফরেন মিডিয়া যেভাবে বলছেন সে মাত্রায় নয়। নিষিদ্ধ কোনো সংগঠন যাতে তৎপরতা চালাতে না পারে সরকার এই বিষয়ে সজাগ আছে। এদিকে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়েও বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে উদ্দেশ্যমূলক প্রশ্ন করেন এক ভারতীয় সাংবাদিক। তবে এ প্রসঙ্গে সরাসরি উত্তর না দিয়ে কৌশলে এড়িয়ে যান মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে কোরআন তিলাওয়াত প্রতিযোগিতার আয়োজন করে ছাত্রদল। পরে আলোচনা সভায় দলের কেন্দ্রীয় নেতারা অংশ নেন। তারা বলেন, বিএনপি এবং আওয়ামী লীগকে এক পাল্লায় মাপা ঠিক হবে না। দেশের জাতীয়তাবাদী এবং ইসলামী শক্তি ঐক্যবদ্ধ না থাকলে আবারও ফ্যাসিবাদের আগমন ঘটবে। দেশে কোনোভাবেই শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেয়া হবে না বলেও মন্তব্য করেন বিএনপির নেতারা। একই অনুষ্ঠানে খেলাফতে মজলিসের আমির মামুনুল হক বলেন, জাতীয়তাবাদী শক্তি এবং ইসলামী শক্তির মধ্যে বিরোধ তৈরি হলে স্বাধীনতা বিপন্ন হবে। হিলফুল ফজলের মতো তারা অকাতরে নিজেদের জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকবে ইনশাআল্লাহ। অতীতে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যেমন ছিল বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, জিয়াউর রহমানের নেতৃত্বে, আজকে তারেক রহমানের নেতৃত্বে ছাত্রদল এগিয়ে যাবে। জাতীয়তাবাদী শক্তি এবং ইসলামী শক্তি পরস্পর সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতাকে রক্ষা করতে হবে। যদি জাতীয়তাবাদী শক্তি এবং ইসলামী শক্তির মধ্যে বিভেদ তৈরি হয়, বাংলাদেশ বিপন্ন হবে। বাংলাদেশ বিরোধী ফ্যাসিবাদী শক্তি আবার শক্তিশালী হবে। যারা বাংলাদেশ থেকে ইসলামকে মুছে ফেলতে চায় তারাই বাংলাদেশের স্বাধীনতার শত্রু, তারাই বাংলাদেশের স্বাধীনতার দুশমন। ইফতার মাহফিল ঘিরে এবার রাজনীতির মাঠে সরব ইসলামী দলগুলো। নেতারা বলছেন, গণ অভ্যুত্থানের আগে তাদের রাজনৈতিক অধিকার
হরণ করেছিল ফ্যাসিস্ট সরকার। আগামী জাতীয় নির্বাচন ঘিরে ইসলামী দলগুলোর জোটবদ্ধ হওয়ার সম্ভাবনাও দেখছেন তারা। সুমন আহমেদ ও আবুল কালামের ক্যামেরায় বিস্তারিত শফিক মুন্সির রিপোর্টে। রমজান মাস জুড়ে ইফতার অনুষ্ঠান ঘিরে এবার উৎসবমুখর রাজনৈতিক দলগুলো। বিগত বছরগুলোতে ইসলামী দলগুলো স্বাচ্ছন্দ্যে আয়োজন করতে না পারলেও এবার পরিস্থিতি একেবারেই ভিন্ন। এক একটি ইফতার মাহফিল যেন হয়ে উঠছে রাজনৈতিক দলগুলোর নেতাদের মিলন মেলা। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেন, পতিত আওয়ামী সরকারের বিরোধিতার কারণে দীর্ঘদিন এমন পরিবেশ থেকে বঞ্চিত ছিলেন তারা। বিগত দিনগুলোতে আমাদের যে উপস্থিতির ক্ষেত্রে বা যে কোনো আয়োজনের ক্ষেত্রে অনেক রেস্ট্রিকশন, বিধিনিষেধ থাকতো। ছোট থেকে ছোট কর্মসূচিও যদি বাস্তবায়ন করতাম আমরা ইসলামী সংগঠনগুলো, সেই ক্ষেত্রে প্রশাসনের কাছে নানাভাবে ধর্ণা দিতে হতো। অনেক নেতৃবৃন্দ তারা কারারুদ্ধ ছিলেন। তো যেই কারণে আমাদের বিগত সময়গুলোতে আমরা স্বপ্রণোদিত এবং স্বতঃস্ফূর্ত কোনো কর্মসূচি আসলে আমরা বাস্তবায়ন করতে পারিনি। ধর্মীয় ও রাজনৈতিক অধিকার ক্ষুণ্ণ করে বিগত দিনে ইফতার অনুষ্ঠানের আয়োজন করতে দেয়া হয়নি বলে জানান জামায়াত ইসলামীর এই নেতাও। সরকারি হস্তক্ষেপের কারণে আমরা গত এক যুগ প্রায় স্বাচ্ছন্দ্যের সাথে এই প্রোগ্রামগুলো করতে পারি নাই। এসব কারণে আমাদের অধিকার উপর হস্তক্ষেপ, মানুষের ধর্মীয় অনুভূতির উপর হস্তক্ষেপ, ইসলামী চিন্তা চেতনার বিকাশ সাধনে বাধা, প্রতিবন্ধকতা তৈরি। ফ্যাসিস্ট সরকার তো নোটিশ দিয়েই ইফতার মাহফিল বন্ধ করেছে, ঘোষণা দিয়েই বন্ধ করেছে। জনগণ এটা চায় যে আলেম সমাজ, ইসলামপন্থী যেসব ব্যক্তিত্ব আছে, দল আছে, এই দলগুলো এক লাইনে একসাথে দেশকে গড়ার জন্য ভূমিকা পালন করুক। এদিকে ইফতার মাহফিলে নেতাদের এমন সরব উপস্থিতিকে আসন্ন নির্বাচনে ইসলামিক দলগুলোর জোটবদ্ধ হওয়ার সম্ভাবনা দেখছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। একটা শোষণহীন, দুর্নীতিমুক্ত একটা রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমরা যারা কাজ করছি, ইসলামী সংগঠনগুলো কিন্তু এখন অনেক কাছাকাছি। ভোটের মাঠে যাতে এটার সঠিক আমরা এটাকে মূল্যায়নে নিতে পারি, এটাও কিন্তু তার একটা পূর্ব প্রস্তুতি। এই জন্যে ইসলামী সংগঠনগুলো পারস্পরিক ভাবে কথাবার্তা বলছে, আলোচনা করছে। নেতারা বলছেন, স্বাধীনভাবে ধর্মীয় ও রাজনৈতিক কর্মকাণ্ডের এমন সুযোগ এনে দিয়েছে ২৪-এর গণঅভ্যুত্থান। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। ১৫ দিনের মধ্যে দুই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলমের পদত্যাগের দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদ। দুপুরে রাজধানীর পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির মুখপাত্র ফারুক হাসান বলেন, দুই উপদেষ্টা নির্ধারিত সময়ের মধ্যে পদত্যাগ না করলে যমুনা ঘেরাওয়ের কর্মসূচি দেয়া হবে। সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা অভিযোগ করেন, আওয়ামী লীগের বিচার বা নিষিদ্ধ না করে পুনর্বাসনের চেষ্টা করছে সরকার। তারা আরও বলেন, সরকারে অংশ হয়ে পরোক্ষভাবে দল গঠন প্রক্রিয়ায় যুক্ত হওয়ায় সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগ তথা ফ্যাসিস্ট আওয়ামী সরকারের রাজনীতি নিষিদ্ধ করা কিংবা তাদের প্রিভিয়াস যে 3টি নির্বাচন, একতরফা নির্বাচন, সেই নির্বাচনগুলোকে অবৈধ ঘোষণার বিষয়ে তারা এখন পর্যন্ত দৃশ্যমান কোনো উদ্যোগ নেয় নাই। জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং মাহফুজ আলমকে পদত্যাগ করতে হবে। তারা যদি আগামী 15 দিনের মধ্যে পদত্যাগ না করে, আমরা যমুনা ঘেরাওয়েরও কর্মসূচি দেব ইনশাআল্লাহ। নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আহ্বান জানিয়ে ইসির গণবিজ্ঞপ্তি কেন বাতিল করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান ও সুপ্রিম কোর্টের আইনজীবী হাসনাত কাইয়ুমের করা রিটের প্রাথমিক শুনানি শেষে এ রুল জারি করেন বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি KM রাশেদুজ্জামান রাজার দ্বৈত বেঞ্চ। রিটকারী বলছেন, দলের নিবন্ধন পেতে হলে 22 জেলা ও 100 উপজেলায় কমিটি থাকতে হবে। এ ধরনের শর্তের কারণে রাজনৈতিক দল করার অধিকারের বাইরে থেকে যেতে পারে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষেরা। এছাড়া নিবন্ধন বিধিমালা সহজ করার সুপারিশ করেছে সংস্কার কমিশন। এর আগেই গণবিজ্ঞপ্তি দিয়ে ঠিক করেনি নির্বাচন কমিশন। আমরা যেটা বলছি যে বাংলাদেশের আমাদের যারা হিল পিপল পাহাড়ে বসবাস করে, তাদের এরিয়াটা হচ্ছে কনফাইন্ড 3টা ডিস্ট্রিক্টের মধ্যে এবং তারা 20টা উপজেলার মধ্যে বসবাস করে। আপনি যখন এদেরকে বলবেন যে আপনাকে আসলে 22টা উপজেলা আর জেলায় আর 100টা উপজেলায় কমিটি করতে হবে, তার মানে হচ্ছে আপনি
এদেরকে বাংলাদেশে একদম এক্সক্লুড করে দিচ্ছেন, যে তাদেরকে কোনো রাজনৈতিক অধিকার এই বাংলাদেশেও দিচ্ছেন না। এইটা ছিল আমাদের মূল আর্গুমেন্টের জায়গা। শেখ হাসিনা ও রেহানা পরিবারের ব্যাংকে থাকা আরও প্রায় 400 কোটি টাকা জব্দ করেছে দুদক। এ নিয়ে সপ্তাহ ব্যবধানে শেখ পরিবারের 1000 কোটি টাকা ফ্রিজ করা হলো। এদিকে ক্রিকেট বোর্ডে অর্থ লোপাটে ও হুন্ডির মাধ্যমে পাচারের অভিযোগে বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন। গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর থেকে একের পর এক বেরিয়ে আসছে শেখ পরিবারের দুর্নীতির কাহিনী। গেল 2 মাসের ব্যবধানে শেখ পরিবারের পূর্বাচলে প্লট জালিয়াতি, রূপপুর সহ 9টি প্রকল্পে 80,000 কোটি টাকা লুটপাট এবং হাসিনা জয়ের বিরুদ্ধে 30 কোটি মার্কিন ডলার পাচারের অভিযোগ অনুসন্ধানে মিলেছে নানা অসঙ্গতি। সম্পদ বাড়িগাড়ির মোহ না থাকার দাবি করা পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবারের গেল সপ্তাহে 7টি প্লট ফ্ল্যাট ও 124টি অ্যাকাউন্টে 635 কোটি টাকা জব্দ করে দুদক। সপ্তাহ না পেরুতেই হাসিনা রেহেনা, বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট সহ 31টি অ্যাকাউন্টে 394 কোটি টাকার সন্ধান মেলায় আদালতে জব্দের আবেদন করে সংস্থাটি। জনাব শেখ হাসিনা, সজীব আহমেদ জয়, তার মেয়ে সাইমা ওয়াজেদ, তার ছোট বোন জনাব রেহানা সিদ্দিক এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট 31টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনের বিরুদ্ধে ক্রিকেট বোর্ডের টাকা লুটপাট ও হুন্ডির মাধ্যমে বিদেশে অর্থ পাচার সহ নানা অভিযোগে অনুসন্ধানে নেমেছে সংস্থাটি। বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও সরকারি অর্থ আত্মসাৎপূর্বক হুন্ডির মাধ্যমে বিদেশে অর্থ পাচারের অভিযোগে ইতিমধ্যে অনুসন্ধান শুরু করা হয়েছে। এদিন শেখ হাসিনার সাবেক প্রেস সচিব নাইমুল ইসলাম খান ও তার পরিবারের নামে থাকা 163টি ব্যাংক হিসাব জব্দ করে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলায় জড়িত অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 9 শিক্ষককে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি 289 জন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে। সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। 7 মাস পর শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় আনুষ্ঠানিক ব্যবস্থা নেওয়া শুরু করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় নেওয়া হয় কয়েকটি সিদ্ধান্ত। এর মধ্যে হামলায় জড়িত অভিযোগে 9 শিক্ষককে বহিষ্কার করা হয়। এর মধ্যে সাবেক উপাচার্য অধ্যাপক মোহাম্মদ নুরুল আলম ও সাবেক রেজিস্ট্রার আবু হাসানের পেনশন সুবিধা বাতিল করা হয় সিন্ডিকেট সভায়। একই কারণে 289 জন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। তাদের মধ্যে বর্তমানে অধ্যয়নরত শিক্ষার্থীদের সাময়িক বহিষ্কার, যাদের ছাত্রত্ব শেষ তাদের সনদ স্থগিত এবং যাদের সমাপনী পরীক্ষা শেষ হয়েছে তাদের ফলাফল স্থগিত করা হয়। সাময়িক বহিষ্কার একটা ক্যাটাগরি আছে, ফলাফল স্থগিত করা হয়েছে, সনদ স্থগিত করা হয়েছে, কমিটি করা হয়েছে, তদন্ত কমিটি সেটা তাদের পরবর্তী চূড়ান্ত শাস্তি সেটা নির্ধারণ করবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। যে সকল কুলাঙ্গার শিক্ষকরা যে হামলায় মদত দিয়েছিল, আমাদের ভাই বোনদের উপর গুলি করার নির্দেশ দিয়েছিল, সেই তাদের উপর যুগোপযোগী সিদ্ধান্ত নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানাতে চাই। তাদের যে শাস্তি দেওয়ার প্রক্রিয়াটা শুরু হলো, এটা একটা অনেক আশার কথা। এছাড়া ক্যাম্পাসে শেখ পরিবারের সদস্যদের নামে থাকা হল ও স্থাপনার নাম পরিবর্তন ও 15 জুলাই রাত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কালো রাত হিসেবে ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মুজাফফর হোসেন জয়, সময় সংবাদ, সাভার। একদম ফ্রেশ বিশ্বমানের প্রযুক্তির সকল সুবিধা নিয়ে ভালো থাকুন আপনিও। কঙ্কা। বরগুনায় ধর্ষণের শিকার কিশোরী ও তার পরিবারকে নিরাপত্তা দিতে পুলিশ সুপার ও জেলা প্রশাসকের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে তাদের দেখভালের জন্য একজন সমাজসেবা কর্মকর্তা নিয়োগের নির্দেশও দেওয়া হয়েছে। এছাড়া ধর্ষণের শিকার কোনো ভিকটিমের ছবি ও নাম যেন প্রচার করা না হয় সেজন্য তথ্য মন্ত্রণালয়কে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সকালে এক আবেদনের প্রেক্ষিতে বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। 4 মার্চ বরগুনায় ধর্ষণের শিকার হয় 7ম শ্রেণীর এক কিশোরী। এ ঘটনায় কিশোরীর বাবা রাতেই থানায় সিজিত রায় সহ 2 জনের নামে মামলা করেন। এরপর 11 মার্চ কর্মস্থলে গিয়ে নিখোঁজ হন কিশোরীর বাবা। ওই দিন দিবাগত রাত 12:15টার দিকে বাড়ির পাশের ঝোপে তার লাশ পাওয়া যায়। শিশুদের কোনো চিহ্নিতকরণ অথবা তাদের আইডেন্টিফিকেশন কোনো ইনফরমেশন যাতে মিডিয়ার মাধ্যমে প্রকাশ না হয়, সেই ব্যাপারে যাতে ম্যাস অ্যাওয়ারনেস ক্রিয়েট করা যায়। যেই ভিকটিম
মারা গিয়েছে, ওনার যে বোন তার বয়স 14, বড় বোন, সেও একজন শিশু। সেই শিশুকে যাতে অ্যাডিকুয়েট প্রোটেকশন এবং সিকিউরিটি দেওয়া হয় এবং তার ওয়েলফেয়ারের জন্য এই মর্মে একটি ডিরেকশন আদালত দিয়েছেন। আগামী 10 দিনের মধ্যে শিক্ষার্থীদের হাতে সব বই পৌঁছে দেয়া এবং রাখাল রাহাকে পাঠ্যপুস্তক পরিমার্জন কমিটির সদস্য সচিব পদ থেকে অপসারণের দাবি জানিয়েছে সম্মিলিত শিক্ষা আন্দোলন। সকালে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা বলেন, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান রাখাল রাহাকে কারিকুলাম বাতিল আন্দোলনের পুরোধায় হিসেবে জাহির করে এনসিটিবি দুর্নীতি ও ব্যর্থতা আড়াল করতে চেয়েছেন। এছাড়া পাঠ্যপুস্তকে আওয়ামী বন্দনা, জাতীয় সঙ্গীত ও জাতীয় পতাকা বইয়ের পেছনে নেওয়া সহ নানা বিতর্কিত ইস্যুতে রাখাল রাহার হাত রয়েছে বলে অভিযোগ তাদের। এ সময় কারিকুলাম বাতিলের আন্দোলনে গিয়ে আওয়ামী সরকারের আমলে মামলার শিকার হওয়া ব্যক্তিদের ক্ষতিপূরণ দাবি করা হয়। অভিভাবকরা কারিকুলাম পরিমার্জন সহ সব প্রক্রিয়ায় অভিভাবক প্রতিনিধি অন্তর্ভুক্ত করার দাবি জানান। রাখাল রাহাকে এনসিটিভির সকল কমিটি থেকে অপসারণ করে গণমাধ্যমে স্পষ্ট বিবৃতি দিতে হবে এবং তার মতো বিতর্কিত কাউকে এনসিটিভির পরিমার্জন বা সংস্কার কমিটিতে যুক্ত করা যাবে না। আগামী 10 দিনের মধ্যে বাংলাদেশের সকল স্কুলে যে সমস্ত শিক্ষার্থীরা এখনো বই পায়নি সেই বইগুলো পৌঁছাতে হবে, অন্যথায় আমরা এনসিটিভি ঘেরাওয়ের কর্মসূচি প্রদান করব। দীর্ঘ প্রতীক্ষার পর যমুনার বুকে চালু হলো দেশের দীর্ঘতম রেল সেতু। এখন নদী পার হতে সময় লাগছে মাত্র 3 মিনিট, আগে লাগতো 20 মিনিট। রেল সেতু চালুর মধ্য দিয়ে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার যোগাযোগ ব্যবস্থার উন্নতি সহ ব্যবসা বাণিজ্যের নতুন দ্বার উন্মোচন হলো। 45 থেকে 107 টাকা পর্যন্ত বাড়তি ভাড়া কার্যকর হচ্ছে আগামীকাল। কাদির তালুকদার ও রিঙ্কু কুণ্ডুর পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। যাত্রা শুরু করলো যমুনা নদীর ওপর নির্মিত অত্যাধুনিক রেল সেতু। ঘন্টায় 100 কিলোমিটার গতিতে ছুটছে ট্রেন। 50টি পিলার আর 49টি স্প্যানের ওপর অত্যাধুনিক স্টিল প্রযুক্তির অবকাঠামোতে দাঁড়িয়ে থাকা ডাবল ট্র্যাকের সেতুটি 100 বছরের স্থায়িত্বের অঙ্গীকারে মাথা উঁচু করে জানান দিচ্ছে বাংলাদেশের সম্ভাবনাময় অগ্রযাত্রার কথা, যার শুভ সূচনা হয় মঙ্গলবার দুপুর 12টায়। যমুনা সেতুর পূর্ব পারে টাঙ্গাইল প্রান্তে ইব্রাহিমাবাদ রেল স্টেশন থেকে এই রেল সেতুর উদ্বোধন করেন রেল মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম। এরপর সেতু দিয়ে একটি স্পেশাল ট্রেনে করে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি ও সাউথ এশিয়ার ডিরেক্টর জেনারেল ইতো তেরুয়াকিকে সঙ্গে নিয়ে সিরাজগঞ্জের উদ্দেশ্যে যাত্রা করেন রেল সচিব। পুরো সেতু পার হয়ে মাত্র 3 মিনিটে ট্রেনটি প্রবেশ করে যমুনা সেতুর পশ্চিম পাড় সিরাজগঞ্জ রেল স্টেশনে। সেখানে সংবাদ সম্মেলন করেন রেল সচিব। যমুনা বহুমুখী সেতুতে যেই রেল লাইনটি ছিল সেটি দিয়ে প্যাসেঞ্জার ট্রেন অত্যন্ত ধীর গতিতে ঘন্টায় 20 কিলোমিটার বেগে যেতে পারত। এই ডেডিকেটেড রেল ব্রিজ হওয়ার জন্য আসলে এই সময়টা কমে 3 মিনিটে চলে আসবে। এই রেল সেতু চালুর মধ্য দিয়ে উত্তরবঙ্গের 23 জেলার যোগাযোগ ব্যবস্থার উন্নতি সহ ব্যবসা বাণিজ্যের নতুন দ্বার উন্মোচন হলো। তবে সিঙ্গেল ট্র্যাক চালু হওয়ায় পুরোপুরি এর সুফল পেতে সময় লাগবে। কর্তৃপক্ষ বলছে নতুন প্রকল্পের মাধ্যমে ডাবল ট্র্যাক তৈরি করা হবে। জাপান বাংলাদেশ যৌথ উদ্যোগে নির্মিত 4.8 কিলোমিটার দৈর্ঘ্যের আধুনিক এই রেল সেতু নির্মাণে ব্যয় হয়েছে প্রায় 16,800 কোটি টাকা। এটার অংশ হইতে পারে অবশ্যই আমরা খুশি। উত্তরবঙ্গের একটা যে যোগাযোগ ব্যবস্থা হলো দেশের জন্য এবং এটা আমাদের বাংলাদেশে আমরা যারা থাকি সবার জন্য একটি সুন্দর কমিউনিকেশন সিস্টেম হলো। আগে হচ্ছে আপনার প্রায় 20-25 মিনিটে ব্রিজ পার হওয়া লাগতো, আর এখন 4-5 মিনিটে মানে রাস্তাটা ব্রিজটা পার হতে পারতেছে। আগে ছিল একটি ট্রেন আসার পরে ওদিক থেকে ক্রসিংয়ের জন্য বসে থাকতে হতো, বেশ সময় যাইতো এবং চেকিংয়ের জন্য বেশ সময় যেত। সেই সময়টা এখন সাশ্রয়ী হবে। এদিকে দ্রুত নদী পাড়ি দিতে উত্তরের রেল যাত্রীদের বাড়তি ভাড়া গুনতে হবে এ পথে। নতুন সেতু ব্যবহার করে চলা ট্রেনের আসন ভেদে ভাড়া বাড়ছে 45 থেকে 160 টাকা পর্যন্ত। 19 মার্চ থেকে এই বাড়তি ভাড়া কার্যকর হবে। চন্দ্র বিশ্বাস, ববি, সময় সংবাদ। দেশের অর্থনীতি এখন আর খাদের কিনারায় নেই, ঘুরে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ।
দুপুরে ক্রয় সংক্রান্ত কমিটির সভা শেষে তিনি বলেন, চট্টগ্রাম বন্দরে পণ্য খালাসের জট খুলেছে। সয়াবিন পানিতে ভাসার বিষয়টি সরকারের নজরে এসেছে জানিয়ে অর্থ উপদেষ্টা আরও বলেন, ব্যবসায়ীরা বিভিন্ন রকম কৌশল অবলম্বন করতে চায়, সরকার সেগুলোতে আরও নজর দিচ্ছে। এছাড়া 2026 সালেই এলডিসি থেকে উত্তরণের জন্য চেষ্টা করা হবে বলে জানান অর্থ উপদেষ্টা। ক্রয় সংক্রান্ত সভায় টিসিবির জন্য 1,10,000 টন রাইস ব্র্যান্ড তেল সহ 7টি প্রস্তাব অনুমোদন দেয়া হয়। সয়াবিনটা ভাসছে, এটা আমাদের দৃষ্টিতে আসছে। তো এখন ব্যবসায়ীরা তো অনেক সময় ব্যবসার নানা রকম সে জানে, ওটা আউটের সাথে রেখে দিয়েছে, দি ইউজ দিস ফিডার ভেসেল অ্যাজ এ স্টোরেজ, তাই না? তাড়াতাড়ি করে আপনি যেন কোস্টগার্ডটাকে যা হোক, আমরা তো চেষ্টা করছি। আপনার যত বেশি চালাক হয় আমাদের তো আরেকটু বেশি চালাক হয়ে দক্ষ হয়ে করতে হবে। অর্থনীতির বিষয়ে তো আমি জানি ভেতরে কি হচ্ছে, আমি তো বলছি এত হতাশ হওয়ার কোনো কারণ নেই। খাদের কিনারে ছিল, এখন খাদের কিনারে থেকে আমরা রিটার্ন করে চলে আসছি, আমরা আসছি।